জামাত দল ধ্বংস নিশ্চিত, জামাতের গোপন তথ্য ফাঁস করে দিল উপদেষ্টা নাহিদ। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা দেখুন। পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদ। কয়েকদিনের মধ্যে নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিসেম্বরে ভোট হলে জামাত, হেফাজত, চরমোনাইপন্থীরা কত ভোট পাবে? ভালো করে শুনেন অ্যান্সারটা। নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না। তার বক্তব্য, জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। ঐতিহাসিক ভুল কোনটা? 1971-এর ভুল। চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন। ছাত্রদের নতুন দলের প্রধান থাকবেন নাহিদ ইসলাম। তবে দল ঘোষণার আগে বা পরপরই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। জামায়াতের যে আপনার নির্বাচন করার যে স্বপ্ন, সেটা কি আপাতত চাঁদের দেশে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার জামাত আমির শফিকুল ইসলামের সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সাথে আরেকটি গরম খবর হলো, উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করতেছেন। সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটা জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভাই, আমি নিজেও আশ্চর্য হয়েছি। আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে। ইভেন এই আন্দোলনকে বেগবান করার জন্য পেছন থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবির। এতদিন যাবৎ জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করেই উপদেষ্টা নাহিদ, মাহফুজ, তারপরে যে নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে। তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ। জামাতের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে। একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি, আপনারা একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত, হেফাজত, চরমোনাইপন্থীরা কত ভোট পাবে? ভালো করে শুনেন অ্যান্সারটা। নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি। প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। আপনি বিষয়টা বুঝেন, আবারও রিপিট করছি। তার বক্তব্য, জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। ঐতিহাসিক ভুল কোনটা? 1971-এর ভুল। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই। তাহলে মাঠে কারা? টোটাল জনগণের 2% এটা আছে, কারণ বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না। এই রাজনীতির ভবিষ্যৎ নাই, মানে যে জামাত, ইসলাম, চরমোনাই, এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই। বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে, সেই দলটাই জনগণ সাপোর্ট করবে। জামাত, চরমোনাই, হেফাজত এগুলো মানুষ পছন্দ করবে না, এদের উপর মানুষের আস্থাও নাই। জামাত নিয়ে আরো একটা বক্তব্য নাহিদের খুবই গুরুত্বপূর্ণ। 1971 পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করেই জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবিরে ত্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন হয়েছেও। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করে তাদের বক্তব্য দিচ্ছে। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফফারা হয়েছে, শব্দগুলো বুঝেন। কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি 71 একটা মীমাংসিত বিষয়, এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না, 71 বিরোধী অবস্থান নেবে না, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। তবে জামাতের অধিকাংশ ফলোয়ারই যারা আছেন 71কে মানতে চান না অন্তরে, এটাও কিন্তু বাস্তব। এখন মূল নেতৃত্ব 71 নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে। মানে জামাতের যারা অনলাইন ক্যারেক্টার আছে, বিভিন্ন নামি দামি ক্যারেক্টার, হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে, তো তারা নানানভাবে বিতর্ক চালাচ্ছে। আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি। তো 71 নিয়ে নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট। আচ্ছা, এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার 71 আমাদের ভিত্তি, এটাই শেষ কথা। 71-এর পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না। আমরা 50 বছর পার করেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু জামাত অনুসারীদের 71 বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগের তো এখনো বিচার হয়নি। তার মানে জামাতের বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন আওয়ামী লীগ, জামাত দুটোটাই দিল্লির সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করে। নানান বক্তব্য এসেছে। এরপরে মাহফুজ কিন্তু 71 ইস্যুতে খুব শক্ত একটা বক্তব্য দিয়েছিলেন। সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে। জামাত আপাতত অনেকটা এতিম অবস্থায় পড়ে যাবে। কেন বলি? বিএনপির বাহির দিয়া জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু। এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল, তারা সরাসরি বলছে জামাতকে মানুষ আস্থার উপর রাখতেছে না, এদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নাই। তো কর্মী হিসাবে আপনার মনোভাব কি? কমেন্টে লিখুন। আরেকটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। সবাই মোটামুটি এটা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন
তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন, তিনি একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন। আকার ইঙ্গিতে তিনি সেটি বলেছেন এবং বলেছেন যে তিনি তার পদে থেকে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না, তিনি পদত্যাগ করেই যোগ দেবেন। সেটা কবে? অনেকে বলছেন যে এই যে সপ্তাহটা আসছে এটাই হচ্ছে উনি পদত্যাগ করবেন। মোটামুটি সব প্রস্তুতি তিনি নিচ্ছেন এমনটাই ধারণা, কেননা এখন যে সংলাপ শুরু হয়েছে সেখানে বিএনপি বিশেষ করে তাদের একটা মূল বিষয় হচ্ছে যে সরকারে থেকে কয়েকজন তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে, তৎপরতা চালাচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের উত্তর হিসেবে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করবেন। তারপরে বলা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে আসিফ এবং মাহফুজ আলম আরো যে দুজন আছেন তারাও হয়তো পর্যায়ক্রমে পদত্যাগ করবেন। তারপরেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে যে তারা তো আসলে ক্ষমতায় থেকেই দল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, এই বিতর্ক তো আছেই। তারপর জ্যাক নাহিদ ইসলাম মোটামুটি বলছেন যে বেসরকারি একটা টেলিভিশনের সম্ভবত ৭১ টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তার মানে শুধু তিনি না, তিনি সহ বাকি দুইজন তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ভালো, এটা তাদের একটা ডেডিকেশন হবে যে তারা ক্ষমতার লোভ করেন না, সুতরাং এটা একটা প্রমাণ। আর নতুন একটা চ্যালেঞ্জ যে ছাত্রদের নিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা, তারাই আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এটা সত্য। পেছনে জামাত থাকুক, বিএনপি থাকুক, যাই থাকুক না কেন, মূল লিডার হিসেবে বা একেবারে ঘোষণা দিয়েছে একেবারে প্রতিষ্ঠিত হিসেবে একেবারে সম্মুখ সারিতে তারাই ছিলেন। পেছনে হয়তো অনেক রাজনৈতিক শক্তি ছিল, সেখানে হয়তো বিএনপির সংখ্যাটা বেশি ছিল, জামাতের সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এই আন্দোলনের পতন আন্দোলনের সূচনা ছাত্ররা করেছে এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হলো ইতিহাসের অংশ। তারা ইতিহাসের অংশ হয়ে গেছেন, এটা হলো বাস্তবতা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে বাধা আন্দোলনে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করে জাতীয় নাগরিক কমিটি। তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল, আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসে। তবে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন তাদের এই গ্রহণযোগ্যতা ছিল, তাদের যে ভাবমূর্তি ছিল, সময়ের ব্যবধানে ৬ মাসের ব্যবধানে কিছুটা সেখানে টান পড়েছে বা ভাটা পড়েছে, বলবো না যে পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন নতুন রাজনৈতিক দল গঠন করে তারা যদি আবার সেই যুগোপযোগী রাজনীতি করতে পারে, সেখানে যদি উগ্রতা না থাকে, তারা বলছে যে এটা মধ্যপন্থার একটা দল হবে। কিন্তু তাদের যদি কার্যক্রমে উগ্রতা দেখা যায়, ভাঙচুর, জ্বালাও পোড়াও বা কোনো আওয়ামী লীগের বিরোধিতা ঠিক আছে, কিন্তু এমন অগণতান্ত্রিক আচরণটা যদি তাদের ভিতরে প্রতিফলিত হয়, উগ্রতা, তাহলে কিন্তু তাদের অবস্থানটা ক্ষুণ্ণ হবে। বিশেষ করে ৩২ নম্বরের ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণ তারা ধাক্কা খেয়েছে। আরেকটি দুর্ঘটনা তো গাজীপুরে ঘটেছে, এটা বাস্তবতা। বিভিন্ন জায়গায় এই ছাত্র শক্তির অংশরা যেভাবে ইউএনওকে বাধাগ্রস্ত করছে, হাসপাতাল, তারপরে বিচারালয়, পুলিশ, এগুলো কিন্তু ধাক্কা খেয়েছে গত ৩-৬ মাসে। আরো ভালো ভাবমূর্তি গড়ার চেয়ে সেই ভাবমূর্তিতে বেশ কিছু আচরণ লেগেছে। এখন রাজনৈতিক দল গঠনের পর নিশ্চয়ই তাদের কাছে অন্য রাজনীতির থেকেও তাদের একটা আলাদা ভাবে দেখবে এবং তারা সরকার প্রশাসনের কোনো সমর্থন এবং সহযোগিতা ছাড়াই অন্য রাজনৈতিক দল যেভাবে কাজ করে সেইভাবে যদি তারা কাজ করে, নিশ্চয়ই জনগণ সেটাকেই সমর্থন করবে। জামায়াতের যে আপনার নির্বাচন করার যে স্বপ্ন, সেটা কি আপাতত চাঁদের দেশে যাচ্ছে? অনেকেই ভাবতে পারেন যে তুষার ভাই তাহলে চাঁদের দেশে কিভাবে যাচ্ছে। সেটি হচ্ছে জামায়াতের যে আপনার নির্বাচনের যে আপনার মার্কাটা না, আপনার দাঁড়িপাল্লা, সেই মার্কাটা দিচ্ছে না অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস। কেন সেই মার্কাটা দিচ্ছে না? কোনো বহির্বিশ্বে থেকে কোনো আপনার আসতেছে, চাপ আসতেছে, কিংবা জাতিসংঘ থেকে কি কোনো চাপ আসতেছে এই মার্কাটার দেওয়ার ক্ষেত্রে? আপনারা অনেকে জানেন আওয়ামী লীগ কিন্তু যে আপনার আছে মানে জামায়াতের যে মার্কাটা আছে সেটা কিন্তু আপনার বাতিল করে নেয় আমাদের বাংলাদেশের হাইকোর্ট থেকে। মানে আওয়ামী লীগ এটা আপনার করে দরখাস্ত করে, আইনগতভাবে এটা কি আপনার রায় আসে হাইকোর্টের মাধ্যমে যে আপনার এই যে তাদের মার্কাটা, এই মার্কাটা নিষিদ্ধ করবে। বর্তমান জামায়াতের আমির কিংবা জামাত বাংলাদেশে নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে, কিংবা ক্ষমতার জন্য তারা কি ব্যাকুল হয়ে গেছে। অন্যদিকে তারা যে নির্বাচনটা করবে, যে মার্কাটা, এটাই যে তাদের মূল হাতিয়ার, তারা বর্তমান এই মার্কাটা কি পাচ্ছে না। তাদের যদি সেই মার্কাটাই না থাকে তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা কতটুকু আপনার যৌক্তিক হবে, কিংবা কতটুকু আপনার হবে, সাফল্য হবে, বা তারা কি আদেও নির্বাচন করতে পারবে কিনা। আপনার জামায়াতের আমিরের স্পষ্ট বক্তব্য যে আমাদের যে মার্কাটা আওয়ামী লীগ মানে তিনি তার কি ডিরেক্ট স্বৈরাচার বলে, যে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের যে দাঁড়িপাল্লা যে মার্কাটা, সেই মার্কাটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি এখন পর্যন্ত আমাদের এই মার্কাটা ফিরিয়ে দিচ্ছে না। তিনি কেন এই মার্কাটা ফিরিয়ে দিচ্ছে না? নাকি তিনি চাইলেও পারতেছে না? আসলে এই বিষয়টা আমরা দেখি।
শুরুতে আপনারা যে ভিডিওটা দেখলেন আমার ভিডিওতে, যে আপনার আন্তর্জাতিক মাধ্যমগুলাতে বর্তমানে আমাদের বাংলাদেশে কি একদম মানে হেডলাইন চলে আসছে 32 নম্বর ক্ষেত্রে। আর জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে চাপ সৃষ্টি করতেছে প্রতিনিয়ত, যে বাংলাদেশে আগস্ট মাসে যে পরিমাণ গণহত্যা, মামলা, হামলা, যত অরাজকতা সৃষ্টি হয়েছে, এটার যেই পর্যন্ত আপনার যারা নাকি খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, যেই পর্যন্ত তাদের ময়নাতদন্ত না করা হবে, সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া যাবে না। অন্যদিকে আপনার বহির্বিশ্বে থেকে যারা নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানে এদেরকে যখন নাকি ইনকোয়ারি করা হয় কিংবা এদের প্রতিটা কথার আচরণ কিংবা আপনার ইঙ্গিত বা দিক নির্দেশনা সমস্ত কিছু কি জামায়াতের দিকে যায়, মানে তারা জামায়াতের হয়ে কথা বলতেছে, যে বা যারা বহির্বিশ্বে থেকে কথা বলতেছে, স্পষ্ট বক্তব্য ভালো। তো যখন নাকি আপনার এই ধরনের একটা ইনকোয়ারি কিংবা জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যে জামায়াতকে এখন পর্যন্ত কোন নির্বাচনের যে আপনার মার্কাটা, যেটা নাকি আওয়ামী লীগের আমলে আইন করে হাইকোর্টের মাধ্যমে নিষিদ্ধ করছে, সেই মার্কাটা এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে দিতে বারণ করে জাতিসংঘ। এটার জন্যই জামায়াতের আমির বলল যে স্বৈরাচার মুক্ত করছে, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস কেন আমাদের মার্কাটা ফিরিয়ে দিচ্ছে না? আসলে ডক্টর ইউনূস যদি চায়, তার বাবারও ক্ষমতা নাই যে মার্কাটা ফিরিয়ে দিবে, কারণ আওয়ামী লীগ কিন্তু মুখে বাদ করে নাই, আইন করে আপনার হাইকোর্টের মাধ্যমে কি জজের মাধ্যমে রায় আসে, তারপরে কি বা আপনার নিষেধাজ্ঞা করে দেয়। এটা কিন্তু এমনি কিন্তু নিষেধাজ্ঞা হয় নাই। কেমন? তো আমি যে বললাম যে আপনার জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ করাটা কিংবা জামায়াতে চাঁদের দেশে কেন বললাম, অরিজিনালি চাঁদের দেশে, কারণ আমাদের বাংলাদেশে যখন নাকি 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের পতন ঘটে, সেখানে থেকে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে অরাজকতা সৃষ্টি, মব জাস্টিস, সমস্ত কিছু এই মৌলবাদীদের দ্বারা হয়। এবং এই 32 নাম্বার কেন আপনার হেডলাইন, অনেকেই জানেন যে 32 নাম্বার যখন নাকি ভাঙা হয়, সেখানে আপনার আল কায়দা, জামাত শিবিরের এভাবে আপনার ফ্ল্যাগ কিন্তু তারা কি ওইখানে কিন্তু আপনার করে উড়ায়। কিন্তু এটাই কি জাতিসংঘ দেখে এবং আওয়ামী লীগ তাদের কি পয়েন্টটা খাটায়, যে দেখেন বাংলাদেশে যে ঐতিহাসিক যে ভাষাটা 32 নাম্বার কি আপনার কি জঙ্গিবাদীরা কিংবা মৌলবাদীরা বাংলাদেশে পুনরায় মাথা চারা দিয়ে উঠছে, এবং এরা বর্তমান বাংলাদেশে প্রতিনিয়ত আওয়ামী লীগের উপরে মব জাস্টিস, দখলবাদিতা, অত্যাচার, একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত চালাচ্ছে কিংবা এখন পর্যন্ত চলমান। ওদিকে ও আপনার ডক্টর ইউনূস এটাকে দমিয়ে রাখতেছে না, উল্টো এদেরকে বাহবা দিচ্ছে যে আপনারা চালিয়ে যান, এবং আওয়ামী লীগকে কিভাবে দমন করতে হয় কিংবা ফ্যাসিস্টদের কিভাবে দমন করতে হয় প্রতিনিয়ত কি এই ধরনের কিন্তু একটা মিডিয়ার সামনে বক্তব্য কিন্তু তিনি প্রতিনিয়ত দিচ্ছে। হঠাৎ করে আপনার গত 1 সপ্তাহ আগে ডক্টর ইউনূস একটা বক্তব্য দেয় যে এখন থেকে শক্ত হাতে প্রতিরোধ করবো, ওই যে জাতিসংঘ থেকে বাম্বু আসছে, তারপরে থেকে তিনি কি এই ধরনের বক্তব্য রাখে। দর্শক বন্ধুরা, এখন সর্বশেষ যে জামায়াতের যে নির্বাচনের অংশগ্রহণটা আপাতত চাঁদের দেশে তারা নিষিদ্ধ হতে পারে, কারণ 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেয়, সেখানে জামায়াতের পতাকা ওড়ায়। অন্যদিকে আওয়ামী লীগের আপনার সংখ্যালঘুদের উপরে জামায়াতরা কিংবা আপনার জঙ্গিবাদীরা প্রতিনিয়ত আপনার অত্যাচার, মব জাস্টিস, দখলবাজিতা, বাসায় থেকে গরু নিয়ে যায়, আপনার স্বর্ণ গয়না, টাকা পয়সা বা বাড়িঘর জ্বালিয়ে দেয়, মানে এই ধরনের ঘটনা কিন্তু আপনার আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু বর্তমান উঠে আসছে। এবং জাতিসংঘ থেকে এর জন্যই আপনার ডক্টর ইউনূসকে কি নিষেধাজ্ঞা করে দিয়েছে, যেটা নাকি আওয়ামী লীগ আপনার হাইকোর্টের মাধ্যমে তাদের যে দাঁড়িয়ে পাল্লা যে মার্কাটা নিষিদ্ধ করছে, ডক্টর ইউনূস আপনিও এটা এখন পর্যন্ত ফিরিয়ে দিতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত 5 আগস্টের বিচার ব্যবস্থা না হয়। এবং আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী যখন নাকি নির্বাচন হবে, সেখানে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে, এবং এটার জন্য যতটুকু সংস্কার কিংবা যতটুকু এই অন্তর্বর্তীকালে সরকারের হেল্প করা দরকার, ঠিক ততটুকু হেল্প করবে এই জাতিসংঘ নির্দেশে আওয়ামী লীগকে কিভাবে সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করাতে পারে। কি খেলা বুঝতে পারতেছেন? খেলাটা কোন জায়গায় আছে? হ্যাঁ, খেলাটা কোন জায়গায় হয়েছে? প্রথমত আপনার ধানমন্ডির 32 নাম্বার আন্তর্জাতিক মিডিয়াতে আপনার হেডলাইন, দ্বিতীয়ত আপনার যেভাবে তারা এইভাবে ফ্ল্যাগ ওড়ায়, সেটাও কি হেডলাইন। কি খেয়াল করছেন আপনারা? বর্তমান আপনার এই জামায়াতের নির্বাচন আপাতত চাঁদের দেশে, কারণ বাংলাদেশকে যারা নাকি বহির্বিশ্বে থেকে একের পর এক উস্কানিমূলক মনে করেন বক্তব্য দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল প্রতিনিয়ত তারা করেই যাচ্ছে কিংবা চলমান কিংবা চালাচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত আপনার থামার নামে কিন্তু কোনো নাম গন্ধ নাই। অন্যদিকে আপনার ডক্টর ইউনূস তিনি প্রতিনিয়ত জামাতের হয়ে কথা বলতেছে, সমন্বয়কদের হয়ে কথা বলতেছে, এবং সমন্বয়কদের দ্বারাই কিভাবে আপনার একটা সরকার গঠিত করা যায়, এবং সেই সরকারের আপনার সরকারও হতে চায় এই ডক্টর ইউনূস। মানে টোটালি সবকিছু মিলে বাংলাদেশে একটা কি জগা খিচুড়ি বানায় ফেলাইছে। আর এই জগা খিচুড়িটাকেই জাতিসংঘ বর্তমান বিরিয়ানি হিসাবে আওয়ামী লীগকে মনে করেন উপস্থাপনা করতেছে। মানে আওয়ামী লীগকে তো এরা আপনার নিষিদ্ধ করে কিংবা মুগ ডাইল সব মিলাইয়া আওয়ামী লীগকে খিচুড়ি বানায় মনে করেন খাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল।
এবং আওয়ামী লীগকে নির্বাচনে তো ফেরাবেই, উল্টো জামায়াতকে নিষেধাজ্ঞা করবে এবং জামায়াতের যে মার্কাটা সেটাও কি চাঁদের দেশে পাঠাই দিছে। বুঝতে পারতেছেন আপনার জাতিসংঘের খেলাটা? দর্শক বন্ধুরা, সর্বশেষ আরেকটি কথা, সেটি হচ্ছে আমি এটা শোনা কথা বলতেছি, আমি এটা এখন পর্যন্ত কারো কাছ থেকে ওইভাবে হার্ড কোনো এভিডেন্স পাই নাই, তবে আমি অনেকের মুখে শুনছি, আমি শোনা কথা বলতেছি। সেটি হচ্ছে শোনা গেছে যে জাতিসংঘ থেকে একের পর এক নির্দেশনা কিংবা একের পর এক আপনার নিষেধাজ্ঞা, যে চিঠি কিংবা স্যাংশন আপনার বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, হ্যাঁ মানে একের পর এক একটা যে মনে করেন আসতেছে, সমস্ত কিছু মিলে আপনার ডক্টর ইউনূস মানে তিনি মানসিকভাবে নাকি অসুস্থ আর শারীরিকভাবে নাকি তিনি অসুস্থ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। জামাত দলটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন জামাত দল ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে আবার আরো একটি গরম খবর, আপনারা এটা প্রতিবেদনে দেখতে পারলেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি নতুন দলের প্রধান হতে চলেছেন, খুব শীঘ্রই তিনি পদত্যাগ করে নতুন দল সামনে আনবেন। যাই হোক দর্শক শ্রোতা, এ সম্পর্কে আপনারা কি বলতে চান? দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।